সন্ধ্যা নামার আগেই কেক কাটা হলো। টিলির বন্ধুরা খুব হইচই করে কেক কাটলো। কেক কাটার পরে নাচ গানের অনুষ্ঠানও হলো, কিন্তু নাবিলা কোথাও সকালকে খুঁজে পাচ্ছিল না। ফোনে ডায়াল করলো কয়েকবার, কোনো খবর নেই। এর মাঝে এক দুবার অনিকও নাবিলার কাছে সকালের খোঁজ করলো। নাবিলা নিজে জানে না অনিককে কী খোঁজ দেবে। অতিথিরা সবাই বসে নেই এখন। কেক কাটার টেবিলের বিভিন্ন রকমের ক্যান্ডি সহ স্ন্যাক্স রাখা আছে। অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ন্যাক্স আর কফি খাচ্ছে, খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলছে। নাবিলা টের পাচ্ছিল এই এত লোকের মাঝে, ভিড়ের মাঝে এক জোড়া চোখ থেকে থেকে তার চোখের ওপর পড়ছিল। হঠাৎ হঠাৎ চারটা চোখের মিলনও হয়ে যাচ্ছিল একত্রে। নাবিলা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিচ্ছিল বারংবার। একটা সময় সেই চোখ দুটো খুব কাছাকাছি আসলো। বলল, একটু শুনবে? বলো। এদিকে এসো। আসছি আসছি বলে নাবিলা ফাহাদের দেখানো পথে পা বাড়ালো। তখন গোধূলি, বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি এক টুকরো বিশুদ্ধ সময়। বিকেলটা এ সময় অন্য রকম হয়ে যায়, স্বর্গ বলে ভ্রম হয়। ফাহাদ আর নাবিলা হাঁটছিল রাস্তার ধার ধরে। পশ্চিমের আকাশে হরেক রকম রঙের মেলা। একটা হলদে নরম অদ্ভুত সুন্দর পবিত্র আলো ছড়িয়ে আছে চারপাশে। একেই বোধহয় কোণে দেখা আলো বলে। বাতাসে একটু একটু শীত শীত ভাব। ওদের পায়ের কাছে কাছে পোষা বেড়ালের মতো পায়ে পায়ে ছুটছে এক গুচ্ছ শুকনো পাতা। পাখি ডাকছে। কত পাখি যে ডাকছে। সরু রাস্তার দুধারে জঙ্গল। আরেকটু পরে নেইবারহুডটা শেষ হয়ে যাবে, তারপরে বড় রাস্তা। বলো, কি বলতে চাইছিলে? তোমার পার্ট টাইম জবের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। অ্যাকচুয়ালি তুমি মাইন্ড না করলে ড্যাডের স্টোরে কিছুদিন কাজ করতে পারো। আমি ঠিক করেছি এখন আর পার্ট টাইম জব করব না। আমার তো সেমিস্টার শেষ হতে আর বেশি দিন দেরি নেই। আর কয়েকটা দিন কষ্ট করে থাকি, তারপর তো দেশে ফিরে যাব। ফাহাদ হাসলো। দেশে ফিরে যেতে খুব ইচ্ছে করে তোমার? দেশকে তুমি খুব ভালোবাসো, তাই না? তা তো বাসি। তুমি বাসো না? বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশের কথা আমার মনেই পড়ে না। যাবে ফাহাদ বাংলাদেশে? ফাহাদ হাঁটা থামিয়ে নাবিলার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এখন মনে হয় যেতেই হবে। সন্ধ্যার বাতাসে এলোমেলো উঠছিল নাবিলার কপালের কাছে কয়েক গাছি চুল। উঠছে শাড়ির আঁচল। আঁচল সামলাতে সামলাতে নাবিলা বলল, তাই? কেন, এমন কি হলো হঠাৎ? হয়েছে কিছু একটা। আমি আসলে খুব একটা ভালো নেই। নাবিলা একটু বিষণ্ণভাবে বলল, জানি। সকালের ব্যাপারটা তুমি এখনও কাটিয়ে উঠতে পারোনি। অত ভেবো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ফাহাদ জোরালো গলায় বলল, সকালকে নিয়ে আমি মোটেও ভাবছি না। ভাবিওনি কখনো? হ্যাঁ, ভাবতে চেয়েছিলাম একটা সময়, কিন্তু এখন বুঝি জোর করে আসলে কিছু হয় না। যা হবার তা এমনি এমনি হয়ে যায়। আমি ভাবছি অন্য একজনকে নিয়ে। নাবিলা একটু অপ্রতিভ হলো। অন্য একজনটা আবার কে? ফাহাদ হাঁটা শুরু করলো আবার। পাশাপাশি নাবিলাও। হাঁটতে হাঁটতে নিজের পায়ের দিকে তাকিয়ে ফাহাদ হেসে বলল, আছে একজন, খুব বিরক্ত করছে। তাই? কী রকম বিরক্ত? ওই যে বললাম, ভাবছি। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট হার। রাতে ঘুম হয় না ঠিকমতো, অফিসের কাজে মন বসে না। নাবিলা অস্বস্তিতে গাঢ় হয়ে রইল, মুখ ঘুরিয়ে রাখলো অন্যদিকে। ফাহাদ গাঢ়ভাবে বলল, সারাক্ষণ মনে হয় মেয়েটার সাথে কথা বলি, ওকে দেখি। এমনকি হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় ওকে বুকে জড়িয়ে ধরে বসে থাকি অনন্তকাল ধরে। ইস, তুমি আসলেই অসভ্য ফাহাদ। ফাহাদ হো হো করে হেসে উঠল। বলল, কি করব, মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আরও অনেক অসভ্য চিন্তা মাথায় আসে। সব কিছু তোমাকে বলা যাবে না। নাবিলা ঠোঁট টিপে হাসতে থাকে। মুখে কিছু বলে না। তুমি কিছু বলছো না যে? কি বলবো, সেই ভাগ্যবতীকে দেখতে ইচ্ছে হচ্ছে, তাই। ফাহাদ বলে পাঞ্জাবির পকেট থেকে সেলফোন বের করলো। ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নাবিলার মুখের সামনে ধরে অকপটে বলল, দেখো।
নাবিলা লাল হয়ে গেল, ঘুরে দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে বলল, পাগল। ফাহাদ নাবিলার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে টেনে নিয়ে আসলো, ফিসফিস করে বলল, তুমি কি সত্যি কিছু বুঝতে পারছো না? নাবিলা কাঁপছিল, কানের কাছে শুনতে পাচ্ছিল ফাহাদের বুকের নিরবিচ্ছিন্ন ধুকপুক। আকাশে জেগে আছে পরিপূর্ণ এক গোল চাঁদ, জল স্থল অন্তরিক্ষে থই থই করে ভেসে যাচ্ছে সবুজাভ ফিকে জ্যোৎস্নার আলোয়। হু হু করে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে অক্টোবরের হিমহিম কাপা হাওয়া। আরশান বসে আছে আগুনের পাশে, শুধু শুকনো পাতা নয়, জ্বালানি হিসেবে পুড়ছে সকালের কয়েকখানা ছবি। নিজেই এঁকেছিল। এই মুহূর্তে নিজের আঁকা ছবিগুলো পুড়িয়ে ফেলতে পেরে এক ধরনের স্বস্তি ভাব হচ্ছে তার মধ্যে। জ্যোৎস্না রাতের বন, কাছাকাছি কোথাও শিয়াল ডাকছে, বাতাসে খসখস শব্দ তুলে উড়ে বেড়াচ্ছে শুকনো পাতা। এরিক ঘুমোচ্ছে, সুখের ঘুম, এমন নিশ্চিন্তের ঘুম ঘুমাতে আরশানেরও ভারী স্বাদ হয়। মানুষ হয়ে না জন্মে ঘোড়া হয়ে জন্মালে কেমন হতো, কিংবা জন্মটাই যদি না হতো। এই মানুষ জীবনটা কিন্তু বড্ড বেশি প্রিয় ছিল তার। অক্টোবরের একটিমাত্র কমলা রঙের দুপুরে দেখবার জন্য হাজার হাজার বছর বেঁচে থাকতে ইচ্ছে হতো তার। সে মানুষটা বরাবরই একা, একা হলেও একাকিত্ব বোধ কখনো তাকে কাবু করতে পারেনি। এমনকি বেঁচে থাকাটাকে উপভোগ করেছে সে। কিন্তু আজ এই নীল জ্যোৎস্নার ঐন্দ্রজালিক রাতটাই জীবনে প্রথমবারের মতো মনে হলো, জন্মটা না হলেই বুঝি ভালো হতো। তার জন্ম না হলেও এই পৃথিবী কোটি কোটি বছর ধরে ঠিক এমনিভাবেই জেগে থাকতো। ওই সোনার থালার মতো মায়াবী চাঁদ পৃথিবীকে ঠিক একই নিয়মে প্রদক্ষিণ করে যেত। না জন্মালে এই রূপবতী প্রকৃতিকে কখনো চোখ মেলে দেখাই হতো না। মধ্যরাতের অরণ্যে এলোমেলো উঠতে থাকা শুকনো পাতার কোলাহল শুনে বুকের মধ্যে জন্ম নেওয়া শিরশিরে অনুভূতিটি কখনো সে টেরই পেত না। কি ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার, ভাবতেই তার গা শিউরে উঠত সবসময়। অথচ আজ মনে হচ্ছে, কি এমন ক্ষতি হতো এই পৃথিবীতে না আসলে? এসেই বা কি হয়েছে, কেন এসেছিল, কেনই বা একদিন আবার চলে যেতে হবে? ছবিগুলো পুড়ছে দিয়ে একদিন মানব চোখ দিয়ে এঁকেছিল ছবিগুলো। কেন এঁকেছিল সে জানে না। ভালোবেসে? আচ্ছা, একে কি ভালোবাসা বলে? ভালোবাসার রং কি, দেখতে কেমন, এর কি কোনো ঘ্রাণ আছে, নাকি বুকের ভেতর এমন দাউ দাউ করে আগুন জ্বালার আরেক নামই ভালোবাসা? যদি এটাই ভালোবাসা হয়, তবে আরশান বলবে ভালোবাসা ভালো নয়। সে চিৎকার করে বলবে, ভালোবাসা, তোমাকে আমি ভালোবাসি না, ঘেন্না করি, প্রচণ্ড ঘেন্না। হাতে ধরা শ্যাম্পেনের বোতলটায় শেষ চুমুক দিয়ে দূরে ছুঁড়ে মারল সে। চোখ ঠিকমতো খোলা রাখা যাচ্ছে না, মাথাটা ঘোরাচ্ছে। ঘাস আর আবছা ভরা শক্ত মাটির উপর শুয়ে পড়ল সে। জ্বর আসছে। জ্বরজারির সাথে তার জানাশোনা খুবই কম। অনেক দিন হয় তার কোনো অসুখ করে না। সে বরাবরই বেশ স্বাস্থ্য সচেতন একজন মানুষ। শরীরটাকে কিভাবে নিজের বশে রাখতে হয় তা খুব ভালো মতোই জানা আছে তার। কিন্তু আজকে নতুন করে জানলো যে মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে শরীর হয়ে যায় পর। আগে বশে আনতে হবে মনটাকে, তারপর দেহ। আজ মন বড়ই অবাধ্য। জ্বরটা তার মস্তিষ্ক নাড়িয়ে দিচ্ছে, লুপ্ত হচ্ছে চেতনা। জ্বরই কি নাকি নেশা? ছেলেবেলায় দাদু বাড়িতে জ্বর এলে দিদা রাত জেগে বসে থাকতো তার মাথার কাছে। জ্বরের ঘোরে আবল তাবল বকতো আরশান, বাবাকে খুঁজতো। দিদা আশ্বাস দিয়ে বলতো, বাবা আসছে, এই তো এলো বলে। কিন্তু জ্বরের ঘোরে বিকাল থেকে দীর্ঘ রাত্রিগুলো বাবা কোনো দিন ভুলেও আসেননি। কিছুদিন বাদে সে বাবাকে খুঁজতে ভুলে গেল। সকাল বিকেল রাত্রি দিদা দাদার ছিল তার সর্বক্ষণের সঙ্গী। এই বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে সে সন্তুষ্ট ছিল, কিন্তু সেই সুখটাও বুঝি বেশি দিনের জন্য ছিল না। বাবা জোর করে নিয়ে এলেন আমেরিকায়। মনে আছে এখনও, আসার পর এক শীতের রাতে ভয়ঙ্কর জ্বরে পড়েছিল সে। বাবা অফিসের কাজে কানাডায় গিয়েছিল, বাড়িতে শুধু মাদার আর ফাহাদ।
মাদার সারাটা দিন দুষ্টু ফাহাদকে সামলাতে গিয়ে হিমশিম খান। আরশানের দিকে এক নজর তাকাবার সময় নেই তার। আরশান তাই একদম একলা একলা কাটালো সেই জ্বরজারির দুর্বিষহ রাতটা। তার কেবল মনে হচ্ছিল দিদা যদি পাশে থাকতো, একটা বার যদি তার কপালে হাত রাখত। অথচ দিদা তখন বেঁচে ছিলেন, বেঁচে থেকেও তার পাশে ছিলেন না। এই হলো আরশানের ভাগ্য। আজ এতদিন বাদে আবারও ঠিক সেই রকম একটা অনুভূতি হচ্ছে। সে কয়েকবার ভারী জিভটা নেড়ে অস্পষ্টভাবে উচ্চারণ করল, দিদা, দিদা, দিদা। ওক গাছের পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে চোখের ঢাকনা খুলে তাকালো সে। হাওয়ায় খুব জোর, বাতাস, গাছের পাতা পাগলের মতো উঠছে। যে মানুষটা দাঁড়িয়ে আছে তার পরনে সাদা শাড়ি, অন্ধকারে নীল জোছনা গায়ে মেখে স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। আরশান অস্ফুট স্বরে বলল, কে? তার মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, শরীর ব্যথা, জিভ নাড়াতে মুখ নাড়াতে বড় কষ্ট। কে? দিদা? গাছের আড়ালে লুকিয়ে থাকা মানুষটা কোনো কথা বলে না, স্থির চিত্ত হয়ে থাকে। দিদা? সকাল। কিছুক্ষণ চুপ থাকে সে, আবার বলে, সকাল। রাত গাঢ় হয়, সোনার থালার মতো মোহময় চাঁদটা রূপ গলে গলে পড়তে থাকে অক্টোবরের রংবাহারির বন বনানির গায়ে। আরশানের কাছে কেউ আসে না, দিদাও না, সকালও না। আরশান নিজের মনে বিড়বিড় করে, কে আসবে তোমার কাছে? তুমি একা ছিলে, একাই রবে। বিন্দুমাসিনীর হাতে বকুল ফুলের মালা। সে মালাটা সকালের দিকে এগিয়ে দিয়ে বলল, শেহজাদি, এটা আপনার জন্য। সকাল উপুর হয়ে বিছানায় শুয়ে আছে। সে উঠল না, বলল, আমার চাই না বিন্দু। শেহজাদি, আমার মনে হয় আপনার পুরো বিষয়টা নিয়ে আরেকবার ভেবে দেখা উচিত। সকাল ঘুরে তাকালো বিন্দুর দিকে। অন্ধকারেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে তাকে। সাদা শাড়ি, পান পাতার মতো চমৎকার গড়নের মুখ, কোমর পর্যন্ত ছাড়ানো কালো দীঘল চুল। বিন্দুটা ভারী সুন্দর। হঠাৎ মনে হয় সকালের। সকাল কি পাগল হয়ে যাচ্ছে? এটা বিন্দুর সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো সময় কি? সে শোয়া থেকে উঠে বসে বলল, ভেবে দেখা উচিত মানে? দেখুন, আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমার ওনাকে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না ইদানিং। যখন যা ইচ্ছে তাই করে। ইচ্ছে হলে আপনার রূপের প্রশংসা করে, ইচ্ছে হলে আপনাকে অনিক সাহেবের কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় নিজের কাছে। আবার যখন ইচ্ছে হয় তখন ঘর থেকে তাড়িয়ে দেয়। তার আচরণ অস্বাভাবিক। আপনি কি এভাবে ভেবে দেখেছেন? সকাল কিছু বলে না। তার চোখের তারায় জল চিকচিক করছে। সত্যি, কেন একটা ভুল মানুষকে ভালোবাসতে গেল সে? একে কি বলে তীরে এসে তরিডোবা? ভালোই তো ছিল সে। প্রেমহীন ভালোবাসাহীন জীবনটা তো তার খারাপ যাচ্ছিল না। কে জানে, হয়তো লোকটা এমন পাগল বলেই তার ওকে এতটা ভালো লাগে। বিন্দু বুঝবে না বিন্দু বুঝবে না যে ভালো লাগাটা, ভালোবাসাটা আসলে অত হিসেব করে হয় না। লুতুপুতু প্রেম গলে পড়া ছেলে তার কখনোই পছন্দ ছিল না। আরশানের অমন ছন্ন ছাড়া মতিছন্ন, এলোমেলো আর একরোখা বলেই সকালকে এতটা টানে সে। সেলফোনটা বাজছিল। নাবিলা। হ্যালো দোস্ত, কি খবর? নাবিলা উচ্ছ্বসিত গলায় বলে, তুই জানিস আমাদের রুমকির বিসিএস হয়ে গেছে? সত্যি? বাহ, খুব ভালো তো। দেখ না, লোকে কত কিছু করে ফেলছে, আর আমি এখানে বসে বসে মাছি তাড়াচ্ছি। তুই তো বেড়াতে এসেছিস, ফিরে গিয়ে কোমর বেঁধে লেগে যাবি পড়াশোনায়। আর তোর এখানে পড়ার কি হলো? অনিকের ভার্সিটিতে গিয়ে কি করলি? যাইনি তো, কাল সকালে যাব। অনলাইনে কয়েক জায়গায় অ্যাপ্লাই করেছি, মনে হয় না লাভ কিছু হবে। ফান্ড পাওয়াটাই মুশকিল, বুঝলি। চেষ্টা করে দেখ, হলেও তো হয়ে যেতে পারে। কথাটা বলে নাবিলা একটা দম নিয়ে বলল,
একটা কথা বলার ছিল তোকে শেহজাদি। বলে ফেল। আচ্ছা শোন, ফাহাদ মনে হয় ফাহাদ মনে হয় মানে আসলে আমাকে পছন্দ করে, বুঝছিস? সকালে ঠোঁটে হাসি ফুটলো। অনেকক্ষণ পর সে হাসতে পারলো। আচ্ছা, হুম। আর তুই, তোর কেমন লাগে ওকে? আমার তো ভালোই লেগেছে। ভালোই নাকি খুব ভালো? নাবিলা একটুক্ষণ চুপ করে থেকে বলে, একটু বেশি ভালো লেগেছে রে। এখন এখন আমি কি করব? ফাহাদ তোকে কিছু বলেছে? নাবিলা সংক্ষেপে ঘটনা খুলে বলল। শুনে সকাল বলল, দেখ দেখ না, ফাহাদ কত রোম্যান্টিক, কত স্মার্ট, আর আমি যে একটা কিসের পাল্লায় পড়লাম। আসলে আসানটা একটু পাগল আছে রে। একটু না, পুরাই পাগল। কেন, আবার কি হয়েছে? সকাল গভীর মন খারাপ গলায় বলল, আমার মনে হয় না ওর সাথে আমার কিছু হবে। কেন, কি হয়েছে? নাবিলা ভয়ের তো গলায় প্রশ্ন করলো। সকাল আর কথা বলতে পারছিল না। ভেতর থেকে একটা কান্নার স্রোত ঊর্ধ্বমুখী হয়ে উঠে এসে গলা থেকে সব শব্দ কেড়ে নিচ্ছে। কিন্তু এই মুহূর্তে তার নাবিলার খুশিতে খুশি হওয়া উচিত। নিজের চিন্তা বাদ দিয়ে নাবিলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলা উচিত। কিন্তু সকাল এসব কিছুই করতে পারল না। হ্যাঁ, নিজেকে বেশ স্বার্থপর বলে মনে হলো তার। সে অনেক কষ্টে বলল, নাবিলা, তোর সাথে আমি পরে কথা বলি। সকালবেলা নাস্তার টেবিলে বাবাকে পাওয়া গেল। বাবা আরশানকে দেখে আঁতকে উঠলেন। কি হয়েছে তোমার? আরশান বলল, কিছু হয়নি। খাবার টেবিলে ফাহাদ আর টিলি উপস্থিত ছিল। সকাল কিংবা অনেককে দেখা গেল না। মাদার বললেন, বসো বসো, দাঁড়িয়ে কেন? আরশান বসলো। বাবা, আপনাদের সাথে আমার একটু কথা ছিল। তুমি কি রাতে ঘুমোওনি? মাদার প্রশ্ন করলেন। ঘুম হয়নি ঠিকঠাক, আরশান মরা গলায় বলল। বাবা বললেন, কোনো জরুরি কথা আছে? একটু জরুরি। মাদার আরশানের দিকে পরোটার প্লেট এগিয়ে দিয়ে বললেন, নাও নাস্তা করো। না, এখন কিছু খাবো না। বাবা বললেন, বলে ফেলো, কি বলতে চাও? আরশান পরিষ্কারভাবে বলল, বাবা আমি ভাবছিলাম বাংলাদেশে দাদার যেসব ইমুভেবল প্রপার্টি আছে, যেমন ধরুন দেশের বাড়ির প্লট, ঢাকার বাড়ি, এগুলো আমি ফাহাদ আর টিলির নামে হিবাহ করে দিতে চাই। এটা আমার ফাইনাল ডিসিশন, কোনো সেকেন্ড থট এটাতে দেওয়া হবে না। সরি টু সে, বাট আপনার পারমিশনও চাইছি না আমি শুধু জানতে চাই আপনি আমাকে কবে সময় দিতে পারবেন, মানে দেশে যেতে পারবেন কবে? রহমান সাহেবের বিস্ময়ের ধাক্কা সামলে উঠতে বেশ কিছু সময় লাগলো। তার ধারণাতেও ছিল না আরশান হুট করে এ ধরনের কোনো প্রস্তাব দিয়ে বসতে পারে। ফাহাদ প্রায় আর্তনাদ করে বলে উঠল, সিরিয়াসলি আমি ওইসব দিয়ে কী করব? লিসেন ব্রো, আমার ওসবের দরকার নেই। আর আমি দেশে গিয়ে কখনো সেটেল করব না। অ্যাসেটগুলো বেকার পড়ে থাকবে। আরশান ঠান্ডা গলায় বলল, ফাহাদ, আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে এই বিষয়ে কোনো সেকেন্ড থটের সুযোগ নেই। তুমি না নিতে চাইলে টিলি নেবে। টিলি সঙ্গে সঙ্গে ঠোকর কাটলো। নো ওয়ে, আমি কি করব জায়গা জমি দিয়ে? আরশান ভাইয়া, তুমি আমাকে বলেছ আমার 20 বছরের জন্মদিনে গাড়ি কিনে দেবে, তার বদলে এই জায়গা জমি দিতে চাচ্ছ? ব্যাপারটা কি? গাড়ি না কিনে দেওয়ার ধান্দা হচ্ছে? টিলির কথা শুনে হাসলো আরশান। বলল, গাড়ির বদলে বাড়ি দিতে চাইছি। বাড়ি চাই না আমার, গাড়ি চাই। সবচেয়ে বেশি স্তম্ভিত হয়ে গেছেন মাদার। তার চেহারাটা এই মুহূর্তে কেমন একটু বোকা বোকা দেখাচ্ছে। মনে হচ্ছে তিনি কোনো একটা হিসাব মেলাতে পারছেন না। ঘটনা পুরোপুরি বুঝে উঠতে তার বেশ একটু বেগ পেতে হচ্ছে। বাবা বললেন, কিন্তু কেন, মানে কেন তুমি এমন সিদ্ধান্ত নিলে হঠাৎ? সিদ্ধান্তটা হঠাৎ নেইনি, ভেবেছিলাম অনেক দিন থেকেই। মাদার এতক্ষণে কথা বললেন। কেন? তোমার দাদা দিদা তো তোমার নামে সবটা লিখে দিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, লিখে দিয়ে গেছেন। শৈশবের একটা সময় আমার দাদা দিদার সান্নিধ্যে কেটেছে।
এ কারণে হয়তো আমার প্রতি তাদের একটু বেশি দুর্বলতা ছিল, কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে ব্যাপারটা নৈতিক হয় না। আমি কেন পুরোটা ভোগ করব? দিস ইজ সো আনএথিক্যাল। ইনফ্যাক্ট আমার কোনো কিছুই চাই না, শুধু একটা স্বপ্ন আছে। আমি চাই দাদা দিদার নামে একটা হসপিটাল করতে আমাদের গ্রামে। ফাহাদ বলল, ভাই শোনো, আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এসবের প্রপার্টিতে। প্লিজ তুমি আমাকে এসব ঝামেলার মধ্যে জড়িও না। আরশান দৃঢ় গলায় বলল, ফাহাদ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই সিদ্ধান্তের কোনো হেরফের হবে না। আমিও পরিষ্কারভাবে বলে দিলাম, ওসব আমার চাই না। আরশান বলল, আমি বুঝতে পারছিলাম যে তুমি এ ধরনের প্রতিক্রিয়া দেখাবে। একটু থেমে সে আবার বলল, যাই হোক বাবা আপনি তাহলে ব্যবস্থা করেন, লয়ারের সাথে কথা বলে রাখুন। নেক্সট ইয়ার জানুয়ারির দিকে আমি দেশে যেতে চাই। আর ফাহাদ আর টিলি যদি এতটাই আপত্তি থাকে, সেক্ষেত্রে প্রপার্টিগুলো মাদারের নামে হিবাহ করে দেব। মাদার চমকে উঠে বললেন, আমার নামে কেন? আমি কে? আরশান ঠান্ডাভাবে বলল, আপনি আমার বাবার স্ত্রী, আপনারও তো হক আছে। কথাটা শুনে মাদার নিষ্পলক চেয়ে রইল আরশানের দিকে। তার চোখ ফেটে বেরোচ্ছে রাজ্যের বিস্ময়। কয়েক সেকেন্ড নীরব কাটল। তারপর তিনি ঠেস গলায় বলে উঠলেন, বাবার স্ত্রী? তোমার কিছু হই না আমি, তাই না? প্রসঙ্গ ঘুরে যাচ্ছিল। ফাহাদ আর টিলি মুখে অস্বস্তি খেলছিল। তা তো বলিনি, সেই রকমই তো শোনালো কথাটা। আমি কি তোমার ছোটবেলায় দেখাশোনা করিনি? আমি কি তোমাকে বড় করিনি? আমি কি তোমার মা নই? প্রশ্নগুলো শুনে আরশান ঘাবড়ালো না। আজকে তার কেন যেন কিছুই গায়ে লাগছে না। আজ তাকে কেমন ঘোরে পেয়েছে। সে অকপটে বলল, দেখাশোনা যদি করেই থাকেন, তাহলে ছোটবেলার টানা এতগুলো বছর আমাকে বাবাকে ছেড়ে দাদা দিদার সাথে কেন থাকতে হয়েছিল বলুন তো? মাদার এর প্রশ্নের জবাবে পাথর হয়ে গেলেন। তার ঠোঁট দুটো হালকা হালকা কাঁপতে থাকলো। তিনি বাকশূন্য। আরশান আবার বলল, যে সময় আপনাদের দুজনকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময়টাতে আপনাদের আমি পাশে পাইনি। এরপর যখন দাদা দিদার সাথে অভ্যাস হয়ে গেল, তখন ছো মেরে নিয়ে আসলেন এই দেশে। একবারও জানতে চাইলেন না আমি কি চাই। রহমান সাহেব মাথা নত করে বসেছিলেন। তিনি ছেলেকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না। আরশান উঠে পড়ল। যাবার আগে মাদারের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, ইটস ওকে, আপনি আমার মায়ের মতোই। সিঁড়ির ঘরে ঢোকার সময় সকালের মুখোমুখি পড়ল আরশান। কয়েকটা অস্বস্তির মুহূর্ত কাটল। সকাল বিষাদ জড়ানো গলায় বলল, আপনি এখন কেমন আছেন? আরশান চোখ তুলে তাকালো একবার সকালের দিকে। এখনও কেন বুক কাঁপে মেয়েটাকে দেখে। আরশানের তো তাকে ঘেন্না করা উচিত। আরশান বলল, ভালো। অনেক হেঁটে এসে সকালের পাশে দাঁড়িয়ে বলল, চলো। পেছন থেকে মাদারের গলার আওয়াজ পাওয়া গেল, তোমরা সাত সকালে কোথায় যাচ্ছ? সকাল বলল, অনেকের ভার্সিটিতে যাচ্ছি চাচি। আরশান আর দাঁড়ালো না। সত্যি ঘেন্না ধরে গেছে তার। ছাই, কষ্ট হয় কেন? ছাই, যা খুশি করুক ওরা। তার কেন কষ্ট হয়? আবার বোতল নিয়ে বসলো সে। নেশা খুব কাজের জিনিস, কষ্ট কাটিয়ে দেয়। এই মুহূর্তে অনেককে তার খুন করতে ইচ্ছে হচ্ছে। অ্যাসহল, দাঁতে দাঁত চিবিয়ে শব্দটা উচ্চারণ করলো সে। একটু বাদে তার মনে হলো, সে আসলেই করছেটা কি? তার সাথে তো এসব হওয়ার কথা ছিল না। একটা মাত্র অমূল্য মানব জীবন সে হেলায় কাটিয়ে দিচ্ছে। প্রেমের মতো সস্তা আবেগের পেছনে সময় নষ্ট করা কি তার মতো বিচক্ষণ মানুষকে শোভা পায়? যে এ পৃথিবীতে মানুষ আসে অতি অল্প সময়ের জন্য। এই অল্প সময়টুকু নিজেকে আবিষ্কার করতে করতে চোখের পলকে কেটে যায়। সেই আবিষ্কারও কারো জীবনে কখনো পরিপূর্ণতা লাভ করে না।
মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষ জানতে পারে না, বুঝতে পারে না জীবনের কাছে সে আসলে কি চেয়েছিল। অনেকে আবার এই অরাধ্য অল্প সময়টুকু অন্যের কথা ভেবে পার করে দেয়, দেশের জন্য, মানুষের জন্য নিজের জীবন বিকিয়ে দেয়। আচ্ছা, এসব করে কি মানুষ নিজেকে সার্থক ভাবতে পারে? সুখ আর সার্থকতা, এই দুটি জিনিস কি একে অপরের ওপর নির্ভরশীল? প্রতিটি সার্থক মানুষ কি একজন সুখী মানুষ হয়? আরশানের নিজের সার্থকতা কোথায়? সে কি চায়, সুখ নাকি সার্থকতা? বোতলটা দূরে সরিয়ে রাখলো সে। আবেগকে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক করলো কাল থেকে অফিস জয়েন করবে। ছুটি আর চায় না তার। আবার ডুবে যাবে কাজে, সারাদিন শুধু কাজ, কাজ আর কাজ। স্নান সেরে তৈরি হয়ে নিল সে। অফিসে গিয়ে জানালো যে তার ছুটির আর প্রয়োজন নেই, খুব দ্রুতই সে অফিস শুরু করতে পারবে। অফিস থেকে বেরিয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ালো। বাড়ি ফিরল সন্ধ্যায়। নিজেকে খুব ভালো মতোই নিয়ন্ত্রণ করতে পারছিল, কিন্তু বোতলের নেশাটা তার পিছু ছাড়ছিল না। বেহেড হতেও খুব বেশি সময় লাগলো না। একটা সময় তার মনে, সকাল যদি অনেককে নিয়ে সুখে থাকতে পারে, তাহলে সে কেন অন্য কারোকে নিয়ে সুখে থাকতে পারবে না? সেই রাতে আরশান পাগলের মতো ছুটে গেল শার্লিংটনের এক কন্ডোতে। দরজা খুলল আর এন্ড্রিয়ানা। তার গায়ে একটা হালকা গোলাপি রঙা রাতের ঘুমানোর পোশাক। আরশান বেহের চোখে এন্ড্রিয়ানাকে ওই পোশাক পরিহিত অবস্থায় স্বর্গের হুড়পড়ির মতো মনে হলো। সে ঘরে ঢুকে জড়ানো গলায় বলল, হেই এন্ড্রি, লিসেন, আই থিঙ্ক হে এন্ড্রি, লিসেন, আই থিঙ্ক আই নিড ইউ। এন্ড্রিয়ানা বিস্ময় ভরা চোখে আরশানের দিকে চেয়ে রইল। বলল, ইউ নিড মি? হ্যাঁ, তোমাকে খুব দরকার আমার, বলে আরশান জীবনে কখনো যা করেনি তা করলো। আচমকা জড়িয়ে ধরল এন্ড্রিয়ানাকে। এন্ড্রিয়ানা বেসামাল হয়ে বলল, তুমি কি সকালকে আর ভালোবাসো না? আরশান এন্ড্রিয়ানার সোনালি চুলে মুখ ডুবিয়ে কেমন ঘোর লাগা গলায় বলল, কখনো ভালোবাসিনি আমি ওকে। ও আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। এন্ড্রি আরশানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর চোখে চোখ রেখে তাকালো। হতভম্ব হয়ে বলল, বলছো কি তুমি? আরশান এন্ড্রিয়ানার মুখখানা নিজের দু হাতের তালুতে নিয়ে বলল, আমি সব কিছু ফেলে তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? সত্যি বলছো তুমি? এন্ড্রিয়ানার নীল চোখের মণিতে চিকচিক করে ওঠে কয়েক বিন্দু জল। আরশান তার ভারী জিভ নেড়ে অনেক কষ্টে টেনে টেনে বলে, সত্যি বলছি। এন্ড্রিয়ানা আরশানের চোখে, ঠোঁটে, গালে অনেকগুলো চুমু খেলো পরপর। আরশান বাধা দিল না। ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। খানিক্ষণ বাদে অশ্রুরুদ্ধ কণ্ঠে এন্ড্রিয়ানা বলল, আই লাভ ইউ শহন। আরশান তার বুকের সাথে আরও শক্ত করে চেপে ধরল এন্ড্রিয়ানাকে। গভীর গলায় বলল, আই লাভ ইউ সকাল। এন্ড্রিয়ানা তড়িৎ গতিতে পিছিয়ে গেল। বিস্ফোরিত চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড। আরশান চুপ, মাথা নত। প্রবল বেগে একটা চড় এসে পড়ল তার গালে। এন্ড্রিয়ানা চিৎকার করে বলল, গেট দ্য হেল আউট অফ মাই কন্ডো রাইট নাও। বাইরে ঝিমঝিম রোদ্দুর, মিঠে রোদে ডুবে আছে সমগ্র। একটা ছোট্ট লাল রঙের কার্ডিনাল পাখি গান গেয়ে গেয়ে এক ঝোপ থেকে আরেক ঝোপের মাথায় মহা আনন্দে উড়ে উড়ে বেড়াচ্ছে। সকাল মুগ্ধ হয়ে ওই পাখিটার ডাক শুনছিল বারান্দায় বসে। দুপুরটা ভারী শান্ত, নিরিবিলি আর নির্জন। চোখের সামনে লাল, হলুদ আর সবুজ রঙের সাজা বিস্তৃত বনানী। কতটা বিস্তৃত তা সকাল জানে না। তবে এই বারান্দায় বসে খালি চোখে তাকালে মনে হয় যেন ভারী গভীর এক অরণ্য হাজার রকম রহস্য গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সকাল একটু একটু করে গোছগাছ শুরু করে দিয়েছে। বলতে কি তার আর একটা দিনও এই বাড়িতে থাকতে মন চাইছে না। নিজের দেশের জন্য, বাবা মায়ের জন্য মনটা থেকে থেকে খুব খারাপ হয়ে উঠছে। তার ওপর কি
বাজে একটা ঘটনা ঘটে গেল তার জীবনে। ঘটে যাওয়া ঘটনাগুলো রাবার দিয়ে ঘষে ঘষে তুলে ফেলা গেলে কি ভালো হতো না? তার মাঝে মাঝে মনে হয় মানুষ জীবনে কম্পিউটার বা সেলফোনের মতো একটা ডিলিট অপশন থাকা খুব জরুরি ছিল। কোনো ঘটনা পছন্দ না হলে টুপ করে ডিলিট করে দেওয়া যেত। চাচা বলেছেন এই উইকেন্ডে তাকে নিয়ে বেড়াতে যাবে, কিন্তু সকালের যে বেড়ানোর মতো মনটা মরে গিয়েছে। এই কথাটা চাচাকে কিভাবে বোঝাবে সে? কি এমন ক্ষতি হতো এই মার্কিন দেশে কয়েকদিনের অতিথি হয়ে বেড়াতে না আসলে? ভাবনাটা মাথায় খেলেই এক অদ্ভুত তরঙ্গায়িত অনুভূতি হয় আজকাল তার। এখানে না আসলে আরশানের সাথে তার জীবনেও কোনো দিন দেখা হতো না। কখনো না আসলে সে জানতেই পারতো না যে ভালোবাসতে পারার মতো একটা মন তার ভেতরেও ছিল। অনেক কাল ধরে শুধু ভালোবাসার মানুষটি ছিল না, সেই বিশেষ মানুষটি ছিল এই দূর দেশে, আটলান্টিকের এর পারে, সম্পূর্ণ অন্য এক গলার্ধে। ভাবতে অবাক লাগে এতদিন কি করে বেঁচে ছিল সকালোকে ছাড়া, আর কি করে বেঁচে থাকবে সামনে। দরজায় টোকা পড়ছে। সকাল উঠল। দরজা খুলে দেখা গেল ফাহাদ দাঁড়িয়ে আছে। কি খবর? ভালো, শুকনো গলায় বলল সকাল। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, এসো। ফাহাদ ঢুকলো ঘরে। বলল, তোমার কদিন ধরে কি হয়েছে বলো তো? খুব আপসেট দেখায়। তেমন কিছু না। ফাহাদ চেয়ারে বসলো। সকাল বলল, তুমি অফিস যাওনি? আজকে ছুটি, কলম্বাস ডে। কলম্বাস ডে কি? ন্যাশনাল হলিডে। 1492 সালে এই দিনে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় পা রেখেছিলেন। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় সোমবার এই দিনটি পালন করা হয়। ও আচ্ছা। ফাহাদ চেয়ারে বসতে বসতে বলল, তোমার কি হয়েছে? সকাল করুণ মুখ করে বিছানার ওপর বসলো। কি বলবে সে? কিভাবে বলবে? বলার মতো কোনো ভাষা বা মানসিকতা কোনোটাই তার নেই এই মুহূর্তে। বুকের ভেতরটা থমকে আছে। মনে হচ্ছে একটা ভারী পাথরের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ফাহাদি কথা বলল, শোনো, নাবিলা আমাকে বলেছে তোমার আর ভাইয়ের ব্যাপারে। তুমি কি আমাকে একটু খুলে বলবে যে সমস্যাটা আসলে কোন জায়গায়? সকাল একটা দীর্ঘশ্বাস নিল, তাকালো ফাহাদের চোখে। কোনো রকম সূচনা ছাড়াই বলে ফেলল, তোমার ভাই আমাকে পছন্দ করে না। আর দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য যে আমি তাকে পছন্দ করেছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি নিশ্চিত যে সে আমাকে চায় না। কিন্তু চেষ্টা করছি পুরো বিষয়টা ভুলে যাবার। একটু কষ্ট হচ্ছে, সময় লাগবে হয়তো, কিন্তু আমার বিশ্বাস আমি সামলে নেব। ফাহাদ খুব অবাক গলায় বলল, তুমি কি করে বুঝলে যে ভাই তোমাকে পছন্দ করে না? সকাল আক্ষেপে টিলির বার্থডের দিনের ঘটনাটা খুলে বলল। শুনে ফাহাদ খুব বিস্মিত গলায় বলল, আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে। তোমাদের উচিত সামনাসামনি বসে ব্যাপারটা নিয়ে খুলে কথা বলা। কি করে কথা বলবো? সে তো আমাকে ধরাই দিচ্ছে না। আমি যেচে কথা বলতে গেলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। ভাবটা এমন দেখাচ্ছে যে আমার সাথে কথা বলা তো দূর, যেন আমার দিকে তাকালেও তার ঘেন্নায় গা গুলিয়ে আসছে। কিন্তু কেন? হঠাৎ করে ও কেন এরকম আচরণ করবে? শোনো, ভাই হচ্ছে প্রচণ্ড ইন্ট্রোভার্ট একটা ছেলে। আমি যদি এখন ওর সাথে এ ব্যাপারে কথা বলতে চাই, তাহলে কি হবে জানো? সে পুরোপুরি বিষয়টা চেপে যাবে। তোমাকে সে পছন্দ করে এই কথাটাও স্বীকার করবে না। আমি ওর সাইকোলজিটা বুঝি। ওর ইগো অনেক বেশি। সে মরে যাবে, কিন্তু মানুষের কাছে ছোট হবে না। এত ইগো থাকলে তো সমস্যা। হ্যাঁ, সমস্যা তো আমি জানি। এখন তোমাকে কিছু করতে হবে। আমারও ইগো অনেক বেশি ফাহাদ। আমার আত্মসম্মান বোধ প্রবল। আমি যেচে কথা বলতে গেছি গতকাল সকালে, সে আমাকে পাত্তাই দিচ্ছে না। যে কোনো একজনকে তো এগিয়ে আসতে হবে।
তোমাকে আমি শতভাগ নিশ্চিত করে বলে দিতে পারি যে ভাই কখনো মুখ ফুটে কিছু বলবে না। মেয়েদের ব্যাপারে সে সবসময় একটু বেশি উদাসীন। সকাল একটু রাগের সুরে বলল, থাক তাহলে উদাসীন হয়েই। সে কিছু না বললে আমিও বলবো না। আমি অত সস্তা না। ফাহাদ হেসে ফেলল এই পর্যায়ে। বলল, তোমরা দুজনে একই রকম, কিন্তু এই একঘেয়েমিটা তোমাদের ক্ষতি করছে। একটা সময় একবার হাত থেকে চলে গেলে সারা জীবন পস্তাতে হবে। সকাল চুপ করে থাকে। ভারী বিষণ্ণ আর হতাশ দেখায় তার চোখ মুখ। ফাহাদ বলল, শোনো, আর দেরি করো না, যাও গিয়ে কথা বলো ওর সাথে। সকালের বুক ধুকপুক করে ওঠে। আচমকা গলায় বলে, কি বলছো? এখন কথা বলবো? হ্যাঁ এখনই। বাড়িতেই আছে ও, গাড়ি গ্যারেজে। সকাল হতভম্ব গলায় বলল, কি বলবো? কি বলবে তা আমার শিখিয়ে দিতে হবে? সকাল কেমন বোকার মতো ফ্যাল করে চেয়ে থেকে কিছুক্ষণ ফাহাদের দিকে, তারপর সন্ধিহান গলায় বলে, যাবো বলছো? অবশ্যই যাবে, কিন্তু ফাহাদ, আমরা কেউ তো কাউকে কখনো ভালোবাসার কথা মুখ ফুটে বলিনি। আজ হঠাৎ আমি কিভাবে কথাগুলো শুরু করব? তুমি খুব বোকা সকাল। মুখ ফুটে বলনি বলেই তো সমস্যাটা দেখা দিয়েছে। যাও, সব কিছু খুলে বলো। তোমার মনে যা আছে সব ঝেড়ে ফেলো, দেখবে হালকা লাগবে। কিন্তু যদি ও যদি না করে দেয়, যদি ও আমাকে সত্যি ভালো না বেসে থাকে, তখন সেই অপমান আমি সইব কি করে? ফাহাদ একটু চুপ করে থেকে বলল, আমার এরকম মানসিক টানাপোড়েনের ভেতরে থাকার চাইতে আমার মনে হয় এটাই বেটার হবে। অ্যাটলিস্ট তুমি জানতে পারবে যে তোমার অবস্থানটা কোথায়। যদি ও তোমাকে পছন্দ না করে থাকে, তাহলে তোমাকে তো মুভ অন করতে হবে, তাই না? সকাল আর কিছু বলতে পারল না। তার বুকের ভেতর তুফান বইছে। সে বুঝতে পারছে যে ফাহাদের বলা কথাগুলো যুক্তি আছে। তার উচিত লোকটার সাথে সরাসরি কথা বলা, কিন্তু একটা অসম্ভব রকমের ভয় তাকে ক্রমে গ্রাস করে ফেলছে। তার মনে সংশয় দেখা দিচ্ছে। কেবলই মনে হচ্ছে, যদি আরশান তাকে ভালো না বাসে, যদি মুখের ওপর না করে দেয়, যদি আবার সেই দিনের মতো তাড়িয়ে দেয়, মরে যাবে সকাল। ফাহাদ জানে না, কেউ জানে না, শুধু সকাল জানে নিজে। লোকটা তাকে অবহেলা করলে, অপমান করলে, ঘেন্না করলে সকালের মরণ সুনিশ্চিত। ফাহাদ তাড়া দিয়ে উঠল। বসে আছো কেন? যাও, এক্ষুনি যাও। যাবো? হ্যাঁ যাবে। ফাহাদ সকালের হাত টেনে ধরে বসা থেকে দাঁড় করিয়ে দিল ওকে। সকাল দুরু বুক নিয়ে বলে, আচ্ছা যাচ্ছি, একটু পরে না, এক্ষুনি যাবে তুমি। সকাল বেকায়দায় হাসে। কি যন্ত্রণা! খানিক বাদে সকাল বলল, যাই হোক, তোমার আর নাবিলার ব্যাপারে শুনলাম ফাহাদ, কংগ্রেচুলেশনস। ফাহাদ একটু লাজুক হাসলো, বলল, ধন্যবাদ। তারপর তোমাদের প্রেম কেমন চলছে? আর প্রেম? তোমার বান্ধবী তো পড়াশোনা নিয়েই ব্যস্ত সারাদিন, আমাকে একটু সময়ও দেয় না। তাই নাকি? দেবে, মাত্রই তো শুরু। বলে সকাল দুষ্টু হাসি হেসে তারপর আবার বলে, তুমি এত স্মার্ট, এত রোম্যান্টিক, আর তোমার ভাইটা এমন হাঁদানাম কেন বলো তো? ফাহাদ হো হো করে হেসে উঠল, বলল, আমার ভাই হচ্ছে রিয়েল জেম, এত সহজে ওকে পাওয়া যাবে না। যাই হোক, আমি যাচ্ছি, তুমি যাও নিচে। সকাল বলল, হ্যাঁ যাব। তোমাকে একটা কথা বলি ফাহাদ, মন দিয়ে শোনো। বলো। নাবিলা খুব ভালো মেয়ে, মুখে যতই পক করুক না কেন, মনটা একদম কাদার মতো নরম। ওকে কখনো কষ্ট দিও না, কেমন? ফাহাদ স্মিত হেসে বলল, কষ্ট দেব না, কথা দিচ্ছি। মনে রেখো, ওয়াদা করলে কিন্তু। ফাহাদ চলে যাওয়ার পর নাবিলা ফোন করলো সকালকে। ফাহাদের সাথে যে কথোপকথন হয়েছে তার অনেকখানি তুলে ধরলো ওর সামনে। শুনে নাবিলা বলল, আমার মনে হয় ফাহাদ ঠিকই বলেছে, তোর উচিত নিজ থেকে কথা বলা।
আমি কোনো মতেই মুখ ফুটে ভালো লাগার কথা জানাতে পারবো না। তাহলে লিখে দে। ধ্যাত্তের কি, জীবনটা কি সিনেমা নাকি? নাবিলা একটু চুপ করে থাকলো, তারপর বলল, তাহলে এক কাজ কর, ওকে বল যে তোর জন্য তোর বাসা থেকে ছেলে পছন্দ করেছে, বিয়ে দিয়ে দেবে তোকে। এরকম বলবো কেন? বলেই দেখ না, দেখবি কেমন সোজা হয়ে যায় কথাটা শুনে। মানে তুই বলতে চাইছিস আমার বিয়ের কথা শুনলে ও জেলাস হবে? আলবাত হবে, শুধু জেলাস হবে না, দেখবি তোকে প্রপোজও করে ফেলবে। ওর মুখ থেকে কথা বের করে আনার এর চেয়ে ভালো উপায় আর নেই। সকাল ভাবলো, বলল, তুই ভেবে চিনতে বলছিস তো? খুব ভেবে বলছি, ছেলেরা এমনই, নিজের জিনিসে অন্যের হাত পড়ার আগে টনক নড়ে না, দাম থাকে না। আচ্ছা ভেবে দেখি। ভাবতে হবে না, যা যা বললাম তাই কর, এখনই যা, দেরি করিস না। এমনি অনেক দেরি হয়ে গেছে, তোমাদের ইগো তোমাদের জীবন শেষ করে দিচ্ছে, তবুও তোমাদের ইগো ছাড়তে পারো না। দুজনকেই ধরে আমার মরতে ইচ্ছা করছে। ফোন রাখার পর নিজেকে একটু ঠিকঠাক করে নিল সকাল। তার পরনে একটা সবুজ রঙের টি শার্ট ছিল, ওটা পাল্টে সাদা রঙের টপ পরে নিল। আরশানের সাদা রং পছন্দ, তাই ঠোঁটে মাখলো হালকা গোলাপি লিপস্টিক। সাদা টপ আর কালো জিন্স পরে আয়নার সামনে দাঁড়ানো ওর পর নিজেকে বেশ সুন্দর বলেই মনে হলো।